আসসালামু আলাইকুম। এক রহস্যময় আয়না, যার শক্তি যেমন ভালো কাজে ব্যবহার করা যেত, ঠিক তেমনই কেউ চাইলে এই আয়নার ভেতরেই তৈরি করতে পারত ভয়ঙ্কর এক কালো জগৎ। আর এই আয়না ব্যবহার করে ব্রত নামের একজন শয়তান লোক কালো জাদু করতে শুরু করে। সে এক প্রেগনেন্ট মেয়েকে এই আয়নার সামনে রেখে ওই আয়নার জগতের জিন দ্বারা প্রতিনিয়ত নির্যাতন করত। আর এভাবেই সে সৃষ্টি করে এক ভয়ানক পেতনি, যার নাম কুন্তিলা নাগ। তবে প্রশ্ন হলো, লোকটি এমনটি কেন করেছিল? কি উদ্দেশ্য ছিল এর পেছনে? এরকমই ভুতুরে জগতের রহস্যে ঘেরা আজকের এই ইন্দোনেশিয়ান গল্প, যার নাম মাঙ্কুজিবো। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা এক মেয়েলি কণ্ঠে গুনগুনিয়ে গানের আওয়াজ শুনতে পাই, যেটা ভেসে আসছিল একটা গোয়াল ঘর থেকে। দরজা খুলতেই আমরা দেখতে পাই গোয়াল ঘরে গরুর সাথে বাঁধা রয়েছে এক প্রেগনেন্ট মহিলা। মেয়েটির নাম ছিল কান্তি। কান্তির কাছে একজন লোক খাবার নিয়ে আসে। এই লোকটি ছিল এই গ্রামের গ্রাম প্রধান। তার কথা থেকে আমরা বুঝতে পারি যে গ্রামের লোকেরা মিলে কান্তিকে কোনো এক কারণে এখানে বেঁধে রেখেছে। তাকে প্রতিনিয়ত খাবার দিতে আসে গ্রাম প্রধান। তবে কান্তির মতে সে পাগল নয়। সে এখানে জোকরো নামের একজন লোকের নাম নিয়ে বলে সে পাগল। তার কারণেই আজ কান্তির এই অবস্থা। এখানে খাবার দেওয়ার পরও কান্তি সেই খাবার ছুঁড়ে ফেলে দেয়, আর এরপর তাকে মুক্ত করার জন্য চিৎকার করতে থাকে। গ্রাম প্রধান এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর একজন লোক গ্রাম প্রধানকে ডাকতে ডাকতে তার বাড়ির দিকে ছুটতে থাকে, যার পেছনে ছিল একটা ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করে গ্রাম প্রধানের কাছে এসেছিল ব্রত নামের এক ধনী ব্যক্তি। সে গ্রাম প্রধানকে বলে যে সে তার বোঝা নামাতে এসেছে, তার যে সমস্যা সেটা যেন সে তাকে খুলে বলে। তখন গ্রাম প্রধান কান্তির ব্যাপারে বিস্তারিত বলতে থাকে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে জোকরো নামের এক ধনী ব্যক্তি এই গ্রামে অনেক দান করত, যার ফলে তাদের গ্রামের অবস্থা বেশ ভালো ছিল। তবে কান্তির জন্যই সে নাকি এই দান খয়রাত বন্ধ করে দিয়েছে। এর উপর আবার গ্রামের পরিবেশও বেশ ভয়ানক হয়ে উঠেছে। বড়রা বাচ্চারা ঘর থেকে বাইরে বের হতে ভয় পায়। গ্রামের বাতাসও যেন বেশ ভারী ভারী ভাব। আর এই সব কিছু শুরু হয়েছে কান্তি প্রেগনেন্ট হওয়ার পর থেকে। এ কারণেই সকলে কান্তিকেই এই সব কিছুর জন্য দায়ী করছে। ব্রত তাকে চিন্তা করতে নিষেধ করে এবং সরাসরি চলে যায় কান্তির কাছে। সে কান্তিকে গিয়ে প্রথমেই বলে যে সে জানে কান্তি পাগল নয়, সে শুধুমাত্র প্রতিশোধ নিতে চায়। আর ব্রত তাকে সাহায্য করবে প্রতিশোধ নিতে, কেননা কান্তি এবং ব্রত দুজনের শত্রুই একজন, জোকরো। যা শুনে কান্তি চুপ হয়ে যায়। সে রাজি হয়ে যায় ব্রতর সাথে যাওয়ার জন্য। আর এটা দেখে গ্রামবাসীরা ভীষণ খুশি হয়ে যায়। সে যখন ঘোড়ার গাড়িতে বসেছিল তখন গ্রাম প্রধান ব্রতকে ধন্যবাদ জানায় তার উপর থেকে এই বোঝা নামিয়ে দেওয়ার জন্য, গ্রাম থেকে গ্রামের অলক্ষীকে নিয়ে যাওয়ার জন্য। গ্রামের মানুষেরা কান্তিকে এত বেশি ঘৃণা করত যে সে যাওয়ার সময় তার পিঠে ইট মারতে থাকে একজন লোক এবং বলতে থাকে সে যেন আর কখনোই এই গ্রামে ফিরে না আসে। তবে কান্তি এখানে কিছুই বলে না। ঘোড়ার গাড়িতে যেতে যেতে তাদের রাত হয়ে যায়। চারিদিকে অন্ধকার ঘন জঙ্গল দেখে কান্তির ভয় লাগছিল। এই রাতটা আসলে বিশেষ রাত ছিল। আকাশের চাঁদ রক্তবর্ণ ধারণ করেছিল। এখন কান্তিকে এই জঙ্গলের মাঝে একটা বাড়ির ভেতরে নিয়ে আসা হয়। ব্রত তাকে প্রথমে কিছু বিশেষ পানি দিয়ে গোসল করায়। এদিকে ব্রতর কর্মচারী আব্দুল একটা ঘর রেডি করছিল কোনো এক বিশেষ কাজের জন্য। দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো রিচুয়াল অথবা কালো জাদু করা হবে। সে একটা বড় বিশাল আকৃতির আয়না ওই ঘরে নিয়ে গিয়ে রাখে। এদিকে কান্তিকে গোসল করানোর পর তাকে লাল কাপড় পরায় ব্রত। আর এরপর তাকে কোলে করে নিয়ে আসা হয় ওই আয়না রাখা বিশেষ ঘরে। সেখানে তার সামনে নিয়ে আসা হয় কাঠের ওই পাত, যেখানে তাকে আটকে রাখা হয়েছিল এতটা দিন। তাই তো আটকে রাখার এই যন্ত্রটি দেখে কান্তি ভীষণ ভয় পেয়ে যায় এবং না না বলতে থাকে। আব্দুলেরও এই ব্যাপারটা ভালো লাগে না, যেটা বুঝতে পেরে ব্রত তাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং কান্তির জন্য কিছু খাবার আনতে বলে। আব্দুল চলে যাওয়ার পর সে কান্তিকে বোঝায় যে কান্তি যেন তার উপর ভরসা রাখে, সে কান্তির কোনো ক্ষতি করবে না। এভাবেই ভুলিয়ে ভালিয়ে সে কান্তিকে ওই কাঠের যন্ত্রটির মধ্যে আটকে দেয়। আর এরপর আব্দুলকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। কান্তি বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে আয়নার ভেতরে নিজেকে দেখতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন। আমরা জোকরোকে দেখতে পাই, যার সাথে শত্রুতা ছিল কান্তি এবং ব্রতর।
জোকরো গাড়িতে করে জঙ্গলের মাঝে একটা বিশেষ স্থানে আসে, যেখানে নিয়াই নামের একজন মহিলা একটা আয়নাকে গোসল করাচ্ছিল। আমরা দেখতে পাই এই আয়নাটি দেখতে হুবহু কান্তির সামনে রাখা ওই আয়নাটির মতো ছিল। জোকরো এখানে নিয়াইকে এই আয়নাটিকে এভাবে বিশেষভাবে গোসল করাতে দেখে ভীষণ রেগে যায়, কেননা সে এটি করতে মানা করেছিল। নিয়াই বলে 19 বছর হয়ে গেছে তারা এই আয়নাকে পবিত্র করেনি। এমনিও এই আয়নার ভেতরে বেশ পবিত্র শক্তি রয়েছে। ইদানিং আয়না তাকে ইশারা দিচ্ছে, যা শুনে জোকরো প্রশ্ন করে যে কিসের ইশারা। উত্তরে নিয়াই বলে যে এই আয়না আসলে যমজ আয়না ছিল। অনেক বছর যাবৎ তার অন্য আয়নাটি দূরে আছে। এখন সময় এসে গিয়েছে দুটো আয়নাকে এক করার। জোকরো প্রশ্ন করে আরেকটি আয়না কোথায়। উত্তরে নিয়াই জানায় যে একটা আয়না জোকরোর কাছে, অন্যটি ব্রতর কাছে, কেননা একটা সময় এই সব কিছুর বিজনেস তারা দুই বন্ধুই করত। একথা শুনে জোকরো ভীষণভাবে রেগে যায় এবং এটা কখনোই সম্ভব না বলে সেখান থেকেই বেরিয়ে যায়। ফলে হতাশ নিয়াই আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ওই আয়নার সামনে, যেখানে আয়নার ভেতরে তাকে একদমই অন্যরকম লাগছিল। লাল একটা পোশাক পরা ছিল সে, অর্থাৎ সে যেমনটি বলেছিল এই আয়না কোনোভাবেই স্বাভাবিক কোনো আয়না নয়। দৃশ্য চলে যায় ব্রতর বাড়িতে, যেখানে আব্দুলের কাছ থেকে একটা কালো মুরগি নিয়ে ব্রত চলে যায় কান্তির ওই ঘরে। কান্তির আশেপাশে তখন অনেকগুলো ইঁদুর ছিল, যার মধ্য থেকে একটা ইঁদুর নিয়ে সে পাশের ঘরেই কিছু একটা করতে আরম্ভ করে। দেখে বোঝাই যাচ্ছিল যে সে কালো জাদুর কোনো একটা রিচুয়াল করছে। সে ওই ইঁদুরটিকে মেরে তার নাড়িভুড়ি বের করে আনে, এর সাথে আরো নোংরা অনেক কিছু মিশিয়ে রাখে সে। আর এরপর সে চলে যায় কান্তির কাছে। ওই কাঠের লকআপের কারণে কান্তির পা থেকে রক্ত ঝরছিল, যেটা সে একটা কাপড়ে করে নিয়ে আসে। আর এরপর ওই কাপড় থেকে রক্ত পানিতে মিশিয়ে নেয়, যে পানি সে মিশিয়ে দেয় ওই নাড়িভুড়ির সাথে। আর এরপর সেটা ভাত দিয়ে মাখিয়ে সেটা নিয়ে আসে কান্তিকে খাওয়ানোর জন্য। এই সব কিছু বাইরে থেকেই সহ্য করতে পারছিল না যেন আব্দুল। তারও মনে হচ্ছিল যে কান্তির সাথে অন্যায় হচ্ছে, তবে সে প্রতিবাদ করতে পারে না। এদিকে কান্তি, যে কিনা ওই খাবার খেতে চাইছিল না, তাকে জোর করে ওই খাবার খাইয়ে দেয় ব্রত। এতেই শেষ না, খাবার খাওয়ার পর সে ওই মুরগির গলা কেটে সেই রক্ত ছিটিয়ে দেয় কান্তির চারিদিকে। কান্তি আকুতি মিনতি করতে থাকে যে সে পাগল নয়, তাকে ভুল বুঝছে ব্রত। তবে কান্তি তো জানতই না যে ব্রতর আসল উদ্দেশ্য কি। তখনই সে দেখতে পায় আস্তে আস্তে করে তার আশেপাশে পোকা, মাকড়সা, সেই সাথে সাপে ভরে যাচ্ছে, যা দেখে কান্তি চিৎকার করতে থাকে। এই চিৎকার শুনে বাইরে থেকে আব্দুলেরও খারাপ লাগছিল। তখনই সেখান থেকে বেরিয়ে আসে ব্রত, তবে তার সামনে কিছু বলার সাহস আব্দুলের ছিল না। ফলে কান্তিকেও সবটা মুখ বুজে সহ্য করতে হয়। আমরা দেখতে পাই ইঁদুরে ঘেরা ওই ঘরে বসে কান্তি গুনগুনিয়ে তার ওই গান গাইছে। দৃশ্য চলে আসে বর্তমানে, যেটা ছিল কান্তির ঘটনার প্রায় 20 বছর পর। ওই সময় আমরা একজন মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল উমা। সে একটা সাধারণ আয়নার সামনে বসে গুনগুনিয়ে কান্তির ওই গানটি গাইছিল এবং রেডি হচ্ছিল। তবে আয়নায় আমরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করি। উমা নড়াচড়া করলেও আয়নায় যেন তার প্রতিচ্ছবি আটকে যাচ্ছিল। তার গলায় আমরা কান্তির ওই লকেটটিও দেখতে পাই। এমন সময় তার ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে উমা চমকে পিছে তাকালে আমরা দেখতে পাই আয়নায় তার প্রতিচ্ছবিগুলো এক স্থানে আটকে গিয়েছে এবং উমার দিকে তাকিয়েই হাসছে। তবে উমা এইসবে লক্ষ্য করে না, বরং সে উঠে যায় দরজার কাছে কে আছে এটা দেখার জন্য। সে অনেকটা ভয় পাচ্ছিল। এমন সময় আচমকা তার সামনে চলে আসে তার বেস্ট ফ্রেন্ড। আজ উমার জন্মদিন, তাই তার বেস্ট ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দিতে এসেছিল। উমা মূলত একটা গার্লস হোস্টেলে থাকতো, সেখানেই মূলত তার বেস্ট ফ্রেন্ড এসে তাকে সারপ্রাইজ দিয়েছিল। বেস্ট ফ্রেন্ডের সাথে বের হয়ে উমা দেখতে পায় বাইরে তাদের জন্য তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। হ্যান্ড্রু এখানে উমাকে জিজ্ঞাসা করে যে তার জন্মদিনে তার পরিকল্পনা কি। উত্তরে উমা জানায় যে সে কাজে যাবে। আমরা তাদের কথা থেকে বুঝতে পারি যে উমা একটা 5 স্টার হোটেলে কাজ করত, আর তার বেস্ট ফ্রেন্ড কিছুতেই চাইছিল না যে উমা তার জন্মদিনের দিনও কাজে যাক। তবে উমা তার কথা মানে না। এদিকে ওই সময় আমরা ওই 5 স্টার হোটেলের একটা রুমের দৃশ্য দেখতে পাই, যেখানে কার্মিলা নামের একজন মহিলাকে আমরা দেখতে পাই, যে কিনা সেখানে একজন লোকের সাথে অ্যান্টিক জিনিসপত্রের ডিল করছিল। লোকটি এখানে বলে এইসব জিনিসপত্র এখন মানুষজন কিনতে ভয় পায়,
তাদের মনে হয় এগুলো বেশিরভাগই অভিশপ্ত। এ কারণেই লোকটি ঠিকমতো ভাবে এইসব জিনিসপত্রের দাম দিতে চাইছিল না, যে ব্যাপারটা একদমই ভালো লাগছিল না কার্মিলার। এখানে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। লোকটি একে তো ঠিকমতো দাম দিচ্ছিলই না, এর উপর আবার সে কার্মিলাকে হুমকিও দিচ্ছিল যে সে যদি এই দামে তার কাছে না বিক্রি করে তাহলে সে যেভাবেই হোক এই জিনিসগুলো হাতিয়ে নিবে এবং কার্মিলা আর কারোর কাছে বিক্রিও করতে পারবে না। এইসব শুনে কার্মিলার লোক অর্থাৎ রয়েরও ভীষণ রাগ হচ্ছিল। এমন সময় সেখানে আসে স্যাম নামের একজন ছেলে, যে কিনা এই হোটেল রুমের দরজাটি বন্ধ করতে ভুলে যায়। এদিকে রুম সার্ভিসের জন্য তখন ওই রুমের দিকে এগোচ্ছিল উমা। এখানে ডিল করতে আসা ওই লোকটির সাথে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল রয়ের, যার ফলস্বরূপ রয় লোকটিকে মেরে ফেলে। এরই মাঝে উমা সেখানে চলে আসে। সে নিজের সামনে রক্তমাখা এই লাশ দেখে ভীষণভাবে ঘাবড়ে যায়। তবে তাকে সেখানে দেখে ফেলে স্যাম, যা দেখে উমা তখনই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে রয় তার পিছু করছিল। উমা লিফট পর্যন্ত পৌঁছে তো যায়, তবে সে লিফটে করে নিচে পর্যন্ত যেতে পারে না। তার আগেই রয় তাকে ধরে ফেলে। কার্মিলা তাকে বাথটাবে ফেলে নির্যাতন করছিল, তবে স্যাম তাকে এইসব নিয়ে চিন্তা করতে মানা করে, কেননা তাদের হাতে এই মুহূর্তে আরো বড় কেস রয়েছে। কার্মিলা এবং রয় যেন এইসব কিছু সামলায়। স্যাম একাই এই মেয়েটির ব্যাপারটা সামলে নিবে। কার্মিলা তাকে বলে যে এই জিনিসগুলো যেন গোপন থাকে। একথা বলেই কার্মিলা এবং রয় সেখান থেকে বেরিয়ে যায়। ওই সময় আমরা কাউকে একটা ওই আয়নার পূজা করতে দেখতে পাই। সাথে সাথে চোখ লাল হয়ে যায় উমার। স্যাম এখানে উমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। প্রথম দিকে মনে হয় উমা তাতে সম্মতিও দিচ্ছে, তবে সে এখানে স্যামকে ঠাঠিয়ে একটা চড় মারে। আর চড় মারার সাথে সাথে সে আবারও ঘাবড়ে যায়, যেন মনে হচ্ছিল তার মধ্যে দুটো সত্তা বাস করছে। স্যাম যখন তার উপর জোর করার চেষ্টা করছিল, ওই সময় আমরা দেখতে পাই পূজা করতে থাকা ওই আয়নাটি কাঁপছে। মূলত ওই আয়নার পূজা করছিল নিয়াই, যে কিনা আয়নাকে এইভাবে কাঁপতে দেখে বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল যে নিশ্চয়ই এই আয়নার যমজ আয়নার সাথে কিছু না কিছু ঘটছে। এমন সময় দেখা যায় উমার চোখ আবারও লাল হয়ে গিয়েছে। তার মুখে দেখা যাচ্ছে এক শয়তানি হাসি। সে এখানে স্যামের ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। দৃশ্য চলে যায় অতীতে। অতীতের এই ঝলকে আমরা দেখতে পাই ব্রত কিভাবে কান্তির ওপর নির্যাতন চালাচ্ছিল। সে যোগ ছেড়ে দিচ্ছিল কান্তির শরীরে এবং তাকে মনে করিয়ে দিচ্ছিল যে যোগ্র তাকে কিভাবে ভোগ করেছে। এভাবেই সে কান্তিকে মানসিকভাবে শারীরিকভাবে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছিল। সেই সাথে তার মনে জ্বলতে থাকা যোগ্রর বিরুদ্ধে প্রতিশোধের আগুন আরো বেশি জ্বালিয়ে দিচ্ছিল, যে ব্যাপারে কোনো ধারণা ছিল না যোগ্রর। দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই গতরাতে যে ছেলেটিকে উমা মেরেছিল সে আর কেউ নয় বরং যোগ্রর একমাত্র ছেলে স্যাম, যার মৃত্যুতে যোগ্র অনেকটা ভেঙে পড়েছিল। তার সাথে দেখা করতে এসেছিল কার্মিলা এবং রয়। কার্মিলা এখানে বলে যে যোগ্রর পূর্ববর্তী কোনো শত্রুর কারণেই হয়তোবা তার ছেলের মৃত্যু হয়েছে, তবে যোগ্রর এমনটি মনে হচ্ছিল না। সে বুঝতে পারে কার্মিলা এবং রয় তাকে ইশারা করছে ব্রতর দিকে। সে জানায় ব্রতর সাথে একসময় সে পুরনো এইসব আয়না অথবা জিনিসপত্র নিয়ে বিজনেস করেছে, তবে এখন আর তাদের মধ্যে বহু বছর ধরে কোনো রকম যোগাযোগ নেই। এত বছর পর এসে ব্রত নিশ্চয়ই তার ছেলেকে খুন করবে না। এই নিয়ে তারা যখন কথা বলছিল তখন তাদের কথা আড়াল থেকে শুনে ফেলে নিয়াই। এখন কার্মিলা এবং রয়ের সাথে কথা বলে যোগ্র রওনা দেয় নিয়াইয়ের সাথে দেখা করতে। নিয়াই তার মেনশনের পাশেই মাটির নিচের একটা জায়গায় থাকতো, যেখানে সে প্রতিনিয়ত ওই যমজ দুই আয়নার একটা আয়নাকে পূজা করত। সেখানে পৌঁছে যোগ্র জানায় যে সে নিয়াইয়ের কথা বিশ্বাস করে নিয়েছে। নিয়াই তাকে বলেছিল যে এই আয়না তাকে সংকেত দিয়েছে খুব শীঘ্রই যোগ্রর ছেলের সাথে কোনো রকম কোনো কিছু হতে চলেছে, আর এটা এখন সত্যিই ঘটেছে। তার ছেলে খুন হয়েছে। তাই সে ফাইনালি মেনে নিয়েছে যে নিয়াই যা বলেছিল, অর্থাৎ এই আয়না ভবিষ্যৎ দেখাতে পারে, এটা সত্যি। তখন নিয়াই বলে এই আয়না দুটো কোনো মানুষ তৈরি করেনি, বরং এগুলো ম্যাজিক্যাল ওয়েতে সৃষ্টি হয়েছে। এর ভেতরে রয়েছে অনেক ভালো ম্যাজিক, যার মাধ্যমে ভবিষ্যৎ দেখা সম্ভব। তবে এর উপর যদি কেউ কালো জাদু করে বা এটাকে দূষিত করে তাহলে এটা রূপ নেয় ভয়ঙ্কর এক রূপে। একসময় নিয়ার বাবা এই দুটো আয়নার খেয়াল রাখত। ওই সময় তার বাবা তাকে বলেছিল যে আয়না দুটোকে বেশি দিন দূরে রাখতে নেই, যেহেতু তারা জমো যায় না, আর এর ফলে আয়নার ভেতরকার ভালো শক্তিও খারাপ রূপ নিতে সময় লাগবে না। একথা শুনেই যোগ্র বুঝতে পারে নিয়াই আবারও একই কথা বলছে।
অর্থাৎ ব্রতর কাছে গিয়ে ওই আয়নাটি নিয়ে আসতে। তাই সে এখানে আবারও নিয়ার উপর রেগে যায় এবং বলে আয়নাটি সে যেন তার মেনশনের ভেতরে দিয়ে দেয়। এই আয়না নিয়ে এখন থেকে সে নিয়ার মুখ থেকে আর একটাও কথা শুনবে না। এ কথা বলেই সে নিয়াইকে বকাঝকা দিয়ে সেখান থেকে চলে যায়, যে ব্যাপারটা নিয়ায়ের ভালো লাগে না। এদিকে উমাকে আমরা দেখতে পাই যে কিনা ফিরে এসেছিল তার বাবার কাছে, আর তার বাবা আর কেউ নয় বরং ব্রত ছিল। ব্রত প্রায় 1 বছর পর নিজের মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। উমা এখানে তার কাছে ক্ষমা চায় কারণ সে গত বছরের পর আর ব্রতর কাছে আসেনি, তবে এখন সে কিছু সমস্যায় পড়ে এখানে এসেছে। একথা শুনে ব্রত একটু চিন্তায় পড়ে যায়। উমা তাকে সবটা খুলে বলে। দৃশ্য চলে যায় আবারও অতীতে, অর্থাৎ আবারও কান্তির ওপর করা সে নির্মম নির্যাতনের দৃশ্যে। ব্রত প্রতিনিয়ত কালো জাদু করে চলেছিল। সে শুধুমাত্র তার শরীরে পোকামাকড়ি ছেড়ে দিত না, বরং সে তাকে জোর করিয়ে মুরগির রক্ত, এর উপর আবার অনেক আজেবাজে জিনিসপত্র খাওয়াতো এবং কান্তিকে আশ্বাস দিত সে নাকি এইভাবেই সুস্থ হবে। ওই দিন আমরা দেখতে পাই ব্রত নিজেকে আঘাত করছে এবং অদ্ভুত এক রিচুয়াল করছে, যার ফলে কান্তি ছটফট করছিল। এমন সময় দেখা যায় কান্তির পিছে থেকে শয়তানের মতো কিছু একটা এগিয়ে আসছে। আমরা দেখতে পাই এর বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না, বরং আয়নার জগতে জিন ছিল। এটি একটি নয়, বরং এখানে বেশ কয়েকটি শয়তান জিনেরা এসে কান্তির সাথে খারাপ কিছু করতে থাকে। আর এটা যাতে সম্পন্ন হয় তাই তো ব্রত এই রিচুয়াল করছিল। এই সব কিছু বাইরে থেকে শুনছিল আব্দুল। রিচুয়াল শেষে আব্দুল যখন ব্রতর আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন ব্রত বলে আব্দুল তাকে খারাপ মনে করতে পারে, তবে ব্রত যা কিছু করছে কান্তির ভালোর জন্যই করছে। এভাবেই একমাত্র কান্তি সুস্থ হয়ে উঠবে, যে ব্যাপারটা আব্দুলের একদমই বিশ্বাস হয় না। এখন দৃশ্য চলে আসে আবারও বর্তমানে। উমা দেখতে পাই তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে রয়। রয়ের গাড়ি দেখে উমা বেশ ঘাবড়ে যায়। সে ওই ঘরেই লুকিয়ে পড়ে। দরজা খোলে ব্রত। রয় জানায় সে ব্রতর মেয়ের খোঁজে এসেছে, যাকে কিনা স্যামের সাথে লাস্ট টাইম দেখা গিয়েছিল। সেই তাদের প্রাইম সাসপেক্ট স্যামের খুনে। ব্রত বলে তার মেয়ে এখানে নেই, আর এছাড়া তার মেয়ে কোনো খুনিও নয়। তখন রয় জানায় যে স্যাম মূলত জোকরোর ছেলে, আর জোকরোর সাথে ব্রতর শত্রুতা তো বহু বছর পুরনো এবং বেশ জনপ্রিয়। তাই তাদের ধারণা যে নিশ্চয়ই সেই তার মেয়েকে দিয়ে এই খুনটি করিয়েছে। ব্রতর মনে হচ্ছিল যে রয়কে হয়তোবা এখানে পাঠিয়েছে জোকরো। রয় বলে সে যেন সাবধানে কথা বলে, কেননা রয় একজন পুলিশ অফিসার। এছাড়া সে যখন নেক্সট টাইম এখানে ইনভেস্টিগেশনের জন্য আসবে, তখন যদি সে এইবারের মতো তার মেয়েকে লুকিয়ে রাখতে চায়, তাহলে অন্তত পক্ষে তার মেয়েকে যেন সে বলে যে পারফিউম না লাগাতে। এর মানে সে বুঝতে পেরেছিল যে উমা সেখানেই লুকিয়ে আছে। তবে সে উমাকে না ধরে সেখান থেকে বের হয়ে যায়। উমা তার বাবার সামনে এসে কাঁদতে থাকে। তার বাবা এখানে সান্ত্বনা দেয় এবং বলতে থাকে যে নিশ্চয়ই জোকরো নিজেই তার ছেলেকে উমার পিছে লাগিয়েছিল। উমার এতে কোনো দোষ নেই। তখন আমরা জোকরোর ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে এখন এনে লাগিয়ে দেওয়া হয়েছিল ওই বিশেষ আয়নাটিকে। এই আয়নাটিকেই সেখানে দাঁড়িয়ে দেখছিল নিয়াই। জোকরো এসে বলে যে এই আয়নাটি এখানেই সুন্দর লাগছে। নিয়াই এ ব্যাপারে অসম্মতি জানায় না, তবে সে তখনও চাইছিল ব্রতর কাছ থেকে অন্য আয়নাটিও এখানে নিয়ে আসতে। যা শুনে জোকরো বলে ব্রত একটা দুমুখ সাপ। তারা দুজন একসাথে খুব ভালো বিজনেস করছিল, তবে সে রাজাকে ধোকা দেয়। আর এরকম এক ধোকাবাজের উপর জোকরো কিভাবে বিশ্বাস করবে? সে কখনোই ব্রতর সাথে আবারও হাত মিলাবে না, কেননা সে জানে ব্রত কতটা খারাপ একজন মানুষ। আর এই ব্যাপারে আমরা তো জানি, কেননা সে অতীতে যেভাবে নির্যাতন করেছে কান্তির উপর, তাতে সে কখনো ভালো মানুষ হতেই পারে না। সে প্রতিনিয়ত কান্তিকে আশ্বাস দিতে থাকতো যে সে কান্তিকে সুস্থ করে তুলবে, তবে কান্তি নিজেও বুঝতে পারত যে এটা হচ্ছে না, ব্রত তাকে ধোকা দিচ্ছে। আর এই ব্যাপারটা একদিন সে আব্দুলের সাথে শেয়ারও করে। আব্দুল যখন তাকে খাবার দিতে এসেছিল, তখন সে আব্দুলকে বলে যে সেও নিশ্চয়ই বুঝতে পারছে যে ব্রত তাকে ঠিক করার চেষ্টা করছে না। এরপরও আব্দুল চুপ করে আছে। এর মানে কি সেও একজন খারাপ লোক? আব্দুল এখানে অস্বীকৃতি জানালে কান্তি তার কাছে একটা সাহায্য চায়। সে বলে প্রতিদিন আয়নার জগতের ওই শয়তান জিনেরা তার উপর নির্যাতন চালায়, যে ব্যাপারটা সে আর সহ্য করতে পারছে না। তার কেন জানি মনে হচ্ছে যে তার ভেতরে বীজ রোপণ করছে ব্রত, যে কারণে সে তাকে বাঁচিয়ে রেখেছে এবং চাইছে কান্তিও যেন ওই আয়নার জগতে শয়তানে পরিণত হয়।
এ কারণেই সে তার উপর এই নির্যাতন করছে। তাই আব্দু কি তাকে সাহায্য করবে এখান থেকে মুক্ত হতে? তা না হলে অন্ততপক্ষে আব্দু যেন তাকে মেরে ফেলে। এতে করে সে অন্ততপক্ষে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পাবে। তবে আব্দুল তার এই পাগলের প্রলাপকে প্রত্যাখ্যান করে সেখান থেকে সরে যায়। ফলে বাধ্য হয়ে কান্তি টিকটিকি মাখানো এই নোংরা খাবারই খেতে থাকে। এদিকে বর্তমান সময়ে উমাকে ওই ঘরে নিয়ে আসে ব্রত। ব্রত বলতে থাকে যে তার মা শেষ সময়ে এই ঘরেই কাটিয়েছে, যা শুনে আমরা বুঝতে পারি যে উমা আর কেউ নয়, কান্তির মেয়ে ছিল। 20 বছর আগে যার উপর নির্মম নির্যাতন চালিয়েছিল ব্রত, যে ব্যাপারে এখনো পর্যন্ত উমা কিছুই জানতো না। সে তো ছোটবেলা থেকেই ব্রতকে নিজের বাবা হিসাবেই জেনে এসেছে। ব্রত এখানে বলে সে আস্তে আস্তে করে উমাকে সবটা খুলে বলবে। সে যেন শুধুমাত্র ধৈর্য ধরে তার উপর বিশ্বাস রাখে। একথা বলতে বলতে ব্রত লক্ষ্য করে আয়নাটি নড়ছে, যেন এর ভেতর থেকে কান্তি বেরিয়ে আসতে চাইছে নিজের মেয়েকে অজানা এই বিপদ থেকে রক্ষা করতে। আর এটাই কারণ ছিল প্রথম থেকে উমার উপর কেউ কোনো আক্রমণ করলে কান্তির আত্মা সবসময় এসে তাকে রক্ষা করত। এরপর আমরা দেখতে পাই নিয়াই নিজে এসেছে ব্রতর সাথে দেখা করতে, যা দেখে ব্রত একটু অবাক হয়। নিয়াইয়ের বাবাকে সে চিনত, যে কিনা এই দুটো আয়নার খেয়াল রাখত। নিয়াইয়ের বাবাই তাকে ব্রতর ব্যাপারে জানিয়েছিল যে ব্রত থাকাকালীন এই দুটো আয়না সবসময় একসাথে থাকতো। তবে ব্রত এখানে পুরোপুরিভাবে অস্বীকার করে যে সে তো জানেই না আরেকটি আয়না কোথায়, তার কাছে কোনো আয়না নেই। সেই অ্যান্টিক আয়না বিক্রির কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে তো এখন বাটিকের কাজ করে। এখানে বাকি কর্মচারীদের সাথে উমা বসেও বাটিকের কাজ করছিল। তবে নিয়াই তাকে দেখা মাত্রই চিনে ফেলে যে এটা ব্রতর কোনো কর্মচারী নয়। সে ব্রতকে জিজ্ঞাসা করলে ব্রত তাকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দেয়। তখন নিয়াই অবাক হয়ে বলে সে তো জানতই না ব্রতর বিয়ে হয়েছে। ব্রত এই কথার কোনো জবাব দেয় না। আর এরপর নিয়াই যখন দুটো আয়নাকে এক করার কথা বলে তখন ব্রত অনেক বেশি রেগে যায়। তার মনে হচ্ছিল জোকরো হয়তো বা তার সাথে বন্ধুত্ব করার জন্য নিয়াইকে পাঠিয়েছে। তবে নিয়াই তাকে বোঝায় যে জোকরো তো এমনটি চাই না। তবুও ব্রত তার এই কথায় সাড়া দেয় না এবং নিয়াইকে বলে সেখান থেকে চলে যেতে। এর ফলে নিয়াই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে ওই দরজাটি দেখতে পায় যে দরজার পেছনে কান্তিকে আটকে রাখা হয়েছিল। সে ওই দরজার সামনে যাওয়া মাত্রই কিছু চিৎকারের শব্দ, সেই সাথে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। এটা শোনার পর সে যেন কিছু একটা বুঝতে পারে এবং ব্রতর সামনে একটা স্মাইল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে ব্রতকে বলে যে জোকরো তাকে এখানে আসতে নিষেধ করেছিল, এমনকি সে তো জানেও না যে সে ব্রতর সাথে দেখা করতে এসেছে। অর্থাৎ এখন থেকে সে আর জোকরোকে নিজের মালিক হিসাবে মানছে না। এই ব্যাপারটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। ব্রত কিছু একটা ভাবতে থাকে। উমা যখন ওই মহিলার ব্যাপারে তার কাছে জানতে চায় তখন ব্রত কথা ঘুরিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কার্মিলা জোকরোর সাথে দেখা করতে এসেছে। সে এখানে জোকরোকে ব্রতর মেয়ের ব্যাপারে বলে। জোকরো বলে ব্রতর তো বিয়েই হয়নি, তাহলে তার মেয়ে আসবে কোথা থেকে? তখন সে জানায় যে রয় নিজে গিয়েছিল ব্রতর বাড়িতে, যেখানে সে ব্রতর মুখেই শুনেছে তার মেয়ের ব্যাপারে। এছাড়া উমা নামের ওই মেয়েটি সেদিন স্যামের সাথেই ছিল যখন তারা ওই ডিল করছিল। এর মানে সে স্যামের মৃত্যুর সাথে সরাসরি জড়িত। এটা জানার পর জোকরো কার্মিলাকে বলে যে যত দ্রুত সম্ভব সে যেন মেয়েটিকে শেষ করে দেয়। আর এটা যদি তারা না করতে পারে তাহলে জোকরো নিজেই কার্মিলার সাথে করা সকল ডিল শেষ করে দিবে। এই কথাটি কার্মিলার অতটা ভালো লাগে না। এদিকে রয় ব্রতর বাড়ির আশেপাশেই অপেক্ষা করছিল, যাতে করে ব্রত বাইরে গেলে সে সরাসরি গিয়ে উমাকে ধরতে পারে। এরকম একটা সুযোগ সে পেয়েও যায়। উমা তখন বাইরে কাপড় উঠাচ্ছিল, এমন সময় তার সামনে চলে আসে রয়, যে কিনা উমার উপর আক্রমণ করে। উমা বলতে থাকে যে সে জানে না স্যাম কিভাবে মারা গিয়েছে। তখন রয় বলে স্যামের মৃত্যু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে এটা ভেবে চিন্তিত যে উমা তার কীর্তিকলাপের ব্যাপারে জেনে গিয়েছে। অর্থাৎ সে পুলিশের পোশাকের নিচে কার্মিলার সাথে এই বেআইনি কাজের ব্যাপারে উমা জানত। এ কারণেই সে উমাকে শেষ করে দিতে এসেছিল। উমা বেচারি এখানে পালাতে চেয়েও পালাতে পারে না। রয় তাকে অনেক বেশি মারতে থাকে, ফলে উমা অনেকটা আহত হয়ে পড়ে। তবে কিছু সময়ের মধ্যেই আমরা আবারও উমার মধ্যে ওই শক্তির উপস্থিতি টের পাই, বা বলা যায় কান্তি চলে আসে উমার মধ্যে, যে কিনা রয়কে মারে আর এরপর তাকে ছুঁড়ে ফেলে দেয় বাটিকে ব্যবহৃত ওই গরম তরলের ভেতরে, যার ফলে মুহূর্তের মধ্যে পুড়ে শেষ হয়ে যায় রয়। সাথে সাথে উমাও সেখানে অজ্ঞান হয়ে যায়।
তখন আমরা দেখতে পাই কেউ একজন এসে উমাকে সামলাচ্ছে, তবে সেটা ব্রত ছিল না। ব্রত তো এই ঘটনার কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে এবং সেখানে রয়ের ক্যাব দেখে বুঝতে পারে যে এখানে কি হয়েছে। তখনই তার সামনে চলে আসে আব্দুল। দীর্ঘ ১৯ বছর পর আজ আব্দুলের ব্রতর সাথে দেখা হচ্ছিল। বোবা আব্দুল এখানে ইশারায় বলতে থাকে যে রয় উমাকে মারার চেষ্টা করেছে, এ কারণেই উমা রয়কে মেরে ফেলেছে। একথা বলে সে ব্রতকে ওই ঘরের দিকে নিয়ে যেতে থাকে। তবে ব্রত বলে যে সে এত বছর পর কেন ফিরে এসেছে, সে কি তার ওই রাতের বিফলতার কথা ভুলে গিয়েছে। তখনই দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই আব্দুলের এই বাড়িতে শেষ রাতের দৃশ্য, যেখানে আব্দুল খাবার দিতে এসেছিল কান্তিকে। কান্তি তখন আব্দুলকে ম্যানিপুলেট করতে শুরু করে যে তার পায়ে প্রচন্ড ব্যথা করছে, তাই আব্দুল যেন তার এই লকটি খুলে দেয়। সে প্রমিস করে যে সে পালাবে না, এমনিতেই সে অনেকটা দুর্বল। আব্দুলও এখানে তার কথাই নরম হয়ে যায়, তাই তো সে ওই যন্ত্রটির তালা খুলে দেয়। কান্তির পায়ের এই অবস্থা দেখে আব্দুলেরই খারাপ লাগছিল, তাই সে এখানে কান্তির মন ভালো করার জন্য চেষ্টা করতে থাকে। এখানে আসার আগে কান্তি সব সময় একটা লকেটের মালা পরত, যেটা এনে সে কান্তিকে পরিয়ে দেয়। সেই সাথেই সে মাথার ওই কাটা ক্লিপটিও নিয়ে আসে, যেটা কান্তি এর আগে ব্যবহার করত। সে কান্তির ওই ক্লিপটি দিয়ে তার চুল বেঁধে দিতে চাইছিল, তবে তার আগেই কান্তি ওই ক্লিপটি নিয়ে নিজের গলায় বসিয়ে দিতে চায়, অর্থাৎ সে নিজেকেই শেষ করে দিতে চাইছিল। যেটা বোঝার পর আব্দুল তাকে বাধা দেয় এবং কান্তি নিজের হাত কেটে দেয় ওই ক্লিপ দিয়ে। এমন সময় সেখানে চলে আসে ব্রত, যাকে দেখা মাত্র আব্দুল অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ব্রত আগে এসে কান্তির হাতের ওই কাটা স্থানটি বেঁধে দেয়, আর এরপর আব্দুলকে নিয়ে যায় তার এই কাজের শাস্তি দেওয়ার জন্য। এই ঘটনায় সে আব্দুলের ওপর ভীষণ রেগে গিয়েছিল, তাই তো সে কান্তির ওই কাটা দিয়ে আব্দুলের হাত ফুটো করে দেয়, যে দাগ তার হাতে এখনো পর্যন্ত আছে। সে এখানে ব্রতকে বলে তাকে শেষ করে দিতে, তবে ব্রত বলে যে না, এইভাবে সে আব্দুলকে মুক্ত করবে না, বরং তাকে সারা জীবন কান্তির মৃত্যুর ভার নিজের কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হবে। একথা বলে সে আব্দুলকে বলে সেখান থেকে চলে যেতে। ওইদিনই আমরা কার্মিলা এবং নিয়াইকে একসাথে কথা বলতে দেখতে পাই, যেখানে কার্মিলা নিজেও এখন জোকরোর সাথে কোনোরকম কোনো কাজ করতে চাইছিল না। এদিকে নিয়াইয়ের সাহায্যেই তো জোকরো তার সকল কাজ করত, আর যেহেতু নিয়াইও এখন জোকরোর হয়ে কাজ করতে চাইছে না, তাই তারা দুজন এবার এক হয়ে যায়। কার্মিলা যখন ব্রতর মেয়ের ব্যাপারে বলে, তখন নিয়াই তাকে নিশ্চিতভাবে বলে যে এই মেয়ে ব্রতর নয়, তবে সে যে জোকরোর মেয়ে এই ব্যাপারটা এখনো পর্যন্ত নিয়াইও জানতো না। এখন আমরা উমাকে ব্রতর সাথে দেখতে পাই, যেখানে ব্রত এবার উমাকে তার মন গড়া কাহিনী বলতে শুরু করে। সে প্রথম থেকে উমাকে সব মিথ্যা বলে এসেছে, এবার সে পুরো একটা মিথ্যা গল্প বানিয়ে তার সামনে রাখে যে ব্রত এবং জোকরো একসাথে রাজার হয়ে কাজ করত। তবে জোকরো একসময় ব্রতর নামে মিথ্যা গুজব ছড়ায় এবং রাজাকে বলে যে ব্রত নাকি ডাচের হয়ে কাজ করছে, যার ফলে রাজার ক্রোধের মুখে পড়ে ব্রত। এদিকে ডাচদের কাছেও ভালো সেজে জোকরো একই কথা বলে, যার ফলে ডাচরা তো ব্রতকে গ্রেফতারি করে নেয়। ওই সময় ব্রতর স্ত্রী অর্থাৎ উমার মা প্রেগনেন্ট ছিল, যাকে জোকরো তুলে নিয়ে যায় এবং তার উপর বিভিন্ন ধরনের রিচুয়াল করতে থাকে। কালো জাদুর মাধ্যমে শয়তান জিনদেরকে ব্যবহার করে সে কান্তিকে পাগল করে দেয়, যার ফলে ব্রত ফিরে এসে দেখতে পায় কান্তি নিজেকে শেষ করে দিয়েছে। এই কথা শুনে উমা রাগে ফুলতে থাকে এবং নিজেই নিজের বাবার উপর ভীষণভাবে রেগে যায়। সে তো জানতোই না যে ব্রত তার আসল বাবা নয়, বরং জোকরোই ছিল তার আসল বাবা, যে কিনা ওই গ্রামে নাচ দেখতে যাওয়ার সময় প্রেমে পড়েছিল কান্তির। গ্রাম প্রধানকে হাত করে সেখানে সে এক রাত কান্তির সাথে কাটায়, আর এর ফলে কান্তি হয়ে যায় প্রেগনেন্ট। আর যেহেতু জোকরো বিবাহিত ছিল এবং তার একটা ছেলেও ছিল, তাই যাতে তার দিকে কেউ আঙুল তুলতে না পারে, এ কারণেই সে গ্রামের মধ্যে কান্তিকে নিয়ে গুজব ছড়াতে থাকে। ফলে কান্তি আটকা পড়ে গোয়াল ঘরে। তবে তার জীবন নরক হয়ে ওঠে যখন ব্রত তাকে এখানে নিয়ে আসে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্রত কেন কান্তির সাথে এমনটি করেছিল, আর কেনই বা সে এই মুহূর্তে উমাকে তার বাবার বিরুদ্ধেই উল্টোপাল্টা কথা বলছিল। তার প্রথম উদ্দেশ্য ছিল একটা কুন্তিনালাক বানানো। কুন্তিনালাক হলো এমন এক প্রতিশোধ পরায়ণ ভয়ঙ্কর পেতনি, যাকে একবার নিয়ন্ত্রণ করা গেলে তাকে দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব। সে মূলত কান্তিকে কুন্তিনালাক বানিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, যাতে করে ব্রত তার ইচ্ছামতো তাকে পরিচালনা করতে পারে। আর এই কাজে সে ব্যবহার করেছিল ওই ম্যাজিক্যাল আয়না, যেটা আগে ভালো কাজের জন্য ব্যবহার করা হতো।
তবে সময়ের সাথে ব্রত কান্তিকে সেখানে রেখে আস্তে আস্তে করে কালো জাদুর মাধ্যমে এই আয়নাকে দূষিত করেছিল। এর মধ্যে একদিন আব্দুল যখন কান্তিকে মুক্ত করে দিয়েছিল এবং তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে অন্য ঘরে টেনে নিয়ে এসেছিল ব্রত, ওই সুযোগে কান্তি নিজেকে ফাঁস লাগিয়ে দেয়। পরক্ষণে কান্তির এই অবস্থা দেখে ব্রত অনেকটা ঘাবড়ে যায়। শেষমেশ কান্তি যে মারা যাবে এই ব্যাপারে তার ধারণা তো ছিল, তবে সে যে কোনোভাবে কান্তির পেটের বাচ্চাকে বাঁচাতে চাইছিল, অর্থাৎ উমাকে। এ কারণেই সে কান্তিকে না বাঁচিয়ে বরং তার ক্লিপ দিয়েই তার পেট কেটে তার ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসে উমাকে। আর এর পেছনে তার বিশেষ কারণও ছিল। প্রথমত কুন্তিনালাককে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি ছিল উমা, অর্থাৎ কান্তির বাচ্চাকে দিয়েই ব্রত কান্তিকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। শুধুমাত্র তাই নয়, জোকরোর উপর একটা আশীর্বাদ ছিল যে তাকে একমাত্র তার নিজের সন্তান বাদে আর কেউ খুন করতে পারবে না। আর যেহেতু কান্তির পেটে ছিল জোকরোর সন্তান, তাই সে ওই সন্তানকে বাঁচাতে চাইছিল, যাতে করে পরবর্তীতে সময় এলে সে তাকে দিয়ে জোকরোকে খুন করতে পারে। আর এ কারণেই সে উমার মনে তার বাবার বিরুদ্ধে বিষ ভরে যাচ্ছিল, যে ব্যাপারে কোনো কিছু না জানা উমা তো ব্রতকেই ভালো ভাবছিল। এখন দৃশ্য বর্তমানে আসে, যেখানে ব্রত উমাকে ওই গল্পগুলো মিথ্যা বানিয়ে বলছিল। সে এখানে কান্তির ওই ক্লিপটিও তাকে গিফট হিসাবে দেয়, যেটা পেয়ে উমা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওই দিন রাতে জোকরো আবার ভয়ানক এক স্বপ্ন দেখে। প্রথমে সে দেখতে পায় তার বিছানায় সাপ পোকামাকড়ে ভরে গিয়েছে, যার ফলে সে অনেকটা ভয় পেয়ে যায়। পরক্ষণেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার সামনে নেমে এসেছে কান্তির পেতনি, যে কিনা হাওয়ায় ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। এটাও আসলে তার একটা স্বপ্ন ছিল। এদিকে উমার মনে জোকরোর বিরুদ্ধে এত বেশি রাগ জমেছিল যে সে পরদিনই চলে যায় জোকরোর বাড়িতে তাকে খুন করতে, যেখানে সে একটুর জন্য নিয়াইয়ের সামনে পড়ে না। উমা মনে করে নিয়াই হয়তোবা তাকে দেখেনি, তবে এই সব কিছু আসলে নিয়াইয়ের চাল ছিল। সে জোকরোর ঘরে এমনভাবে বালিশ রেখে দিয়েছিল যা দেখে উমা মনে করে যে সেখানে জোকরো ঘুম, তাই সে তার উপর ছুরি দিয়ে আঘাত করে। তবে পরক্ষণেই সে বুঝতে পারে যে এটা তো শুধুমাত্র বালিশ ছিল। তখনই পেছন থেকে এসে নিয়াই তাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে যায় ব্রতর কাছে। এভাবেই সে ব্রতর বিশ্বাস অর্জন করে নেয়। ব্রতও এখন নিয়াইকে বিশ্বাস করতে শুরু করেছিল, তাই সে নিয়াইকে নিয়ে যায় ওই ঘরে, যে ঘরে ছিল ওই আয়না। আর এই ঘরেই মূলত কান্তির উপর নির্যাতন করা হয়েছিল, যা ওই ঘরে যাওয়া মাত্রই নিয়াই অনুভব করতে পারে। আর এরপর তারা দুজন বাইরে এসে কথা বলতে থাকে, যেখানে ব্রত এমনভাবে কথা বলছিল যেন সে কোনো প্রতিশোধই চায় না। মূলত সে বুঝে গিয়েছিল যে উমার ঘুম ভেঙে গিয়েছে, তাই সে উমাকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলছিল। উমাও এখানে তার ফাঁদে পা দেয়। সে সেখানে আসে এবং বলে সে প্রতিশোধ চায়, আর তার এই প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। সে জানতে পেরেছে জোকরো তার মেনশনে ফিরে এসেছে, তাই সে তখনই একটা ছুরি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ব্রত এমন ভাব করে যেন সে তাকে আটকানোর চেষ্টা করছে, তবে সে তো উল্টে তাকে উস্কে দিচ্ছিল যাতে করে সে এখনই যায় জোকরোর উপর হামলা করতে। নিয়াইও এখানে ব্রতর এই চালবাজি দেখে বেশ প্রসন্ন হয়। এদিকে সেখান থেকে বের হয়ে উমা চলে যায় গোরস্থানে, যেখানে কান্তির কবর ছিল। সেখানে আব্দুলও ছিল। এত বছর পর এখানে ফিরে এসে আব্দুল এই সব কিছু দেখাশোনা করছিল। সে কান্তির কবরে উমাকে দেখা মাত্রই বুঝতে পারে যে উমা হলো কান্তির মেয়ে, তাই সে উমাকে সবটা বলার চেষ্টা করে। যেহেতু সে মুখে কিছু বলতে পারতো না, তাই সে কান্তির গাওয়া ওই গানটি মাটিতে লেখে, যাতে করে উমা তাকে বিশ্বাস করে। তবে উমা এরপরও তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সে তাকে বোঝানোর চেষ্টাও করে যে ব্রত নিজের প্রতিশোধের জন্য তাকে ব্যবহার করছে, তবে সে কিছুতেই তার কথা বোঝার চেষ্টা পর্যন্ত করে না। সে তো উল্টে মনে করে যে আব্দুল হয়তোবা জোকরোর লোক, যে কিনা তাকে তার কাজে বাধা দেওয়ার জন্য এসেছে। তাই সে আব্দুলের কথা না শুনে তখনই চলে যায় জোকরোর বাড়িতে। এদিকে ওই রাতটা ছিল লাল পূর্ণিমার রাত, অর্থাৎ সেই রাত যে রাত থেকে এই সব কিছু শুরু হয়েছিল। আর এই রাতেই ব্রতর সকল উদ্দেশ্য সফল হতে চলেছে। এই খুশিতে ব্রত এবং নিয়াই তো আনন্দ করতে থাকে। অন্যদিকে জোকরোর বাড়িতে গিয়ে পৌঁছায় উমা, যার পিছু পিছু আব্দুলও সেখানে চলে গিয়েছিল। আব্দুল উমাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল, তবে উমা তো তার কোনো কথা শুনতে রাজিই ছিল না। তাদের এই হাতাহাতির শব্দ শুনে সেখানে চলে আসে জোকরোর 4 জন লোক, যাদের হাত থেকে উমাকে বাঁচানোর জন্য আব্দুল তাদের সাথে লড়াই করে। যে সুযোগ নিয়ে উমা কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যায় জোকরোর কাছে। জোকরো তখন টেবিলে বসে কাজ করছিল। তখনই উমা একটা ছুরি হাতে তার উপর হামলে পড়ে, তবে সঠিক সময়ে জোকরো তাকে দেখে ফেলে
এবং তার হাত থেকে ছুরি ফেলে তার গলা চেপে ধরে। সে মনে করে উমা হয়তোবা ব্রতর মেয়ে, যে কিনা তাকে মারতে এসেছে, ঠিক যেভাবে সে তার ছেলেকে মেরেছিল অর্থাৎ স্যামকে। আর এই ভুল বুঝাবুঝির দরুন বাবা এবং মেয়ের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। বাবা চাইছিল মেয়েকে খুন করতে এবং মেয়ে চাইছিল বাবাকে খুন করতে। তারা তো জানতোই না যে তারা বাবা মেয়ে। এখন এইসবের মাঝখানে তারা চলে আসে ওই ঘরে, যে ঘরে ওই আয়না রাখা ছিল। সেখানে উমাকে নির্মমভাবে মারতে থাকে জোকর, যার ফলে উমার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। সে কোনোভাবেই জোকরোর সাথে পেরে উঠছিল না। অন্যদিকে আব্দুলের উপরও আঘাত করেছিল জোকরোর লোকেরা, যার ফলে আব্দুলও মরতে বসেছিল। এই অবস্থাতে উমা একেবারেই ভেঙে পড়ে। সে এবার নিজের সাহায্যের জন্য তার মাকে ডাকতে থাকে। ওই গানটি গিয়ে, যে গানটি কান্তি গাইতো, ওই গানটি গুনগুন করে গাইছিল উমা, যা শুনে ব্রতর বাড়িতে থাকা ওই আয়নাটি কাঁপতে থাকে। সেই সাথে কাঁপতে থাকে জোকরোর বাড়ির চারিপাশের সবকিছু, যা দেখে জোকরো ভয় পেয়ে যায়। এদিকে আয়নার ভেতর থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসে কান্তির কুন্তিনালাক, যে ব্যাপারে অনুভব করতে পারে ব্রত। ব্রত এবং নিয়াই দুজনই ভীষণ খুশি হয়ে যায় যে তারা ফাইনালি উমাকে ব্যবহার করে কান্তির আত্মাকে কন্ট্রোল করা শিখে গিয়েছে। যতদিন ব্রত উমাকে কন্ট্রোলে রাখতে পারবে, ততদিনই কান্তির আত্মাও তার কন্ট্রোলে থাকবে। এই ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি ছিল। এদিকে আব্দুল প্রায় মরতে বসেছিল। মৃত্যুর আগ মুহূর্তে সে নিজের সামনে কান্তির আত্মাকে দেখতে পায়, যে কিনা হাওয়ায় ভেসে সেখানে চলে এসেছিল। আর তখনই আব্দুল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কান্তি প্রথমে সেখানে থাকা জোকরোর ওই 4 জন লোককে খুন করে, আর এরপর চলে আসে জোকরোর কাছে। জোকরো এখানে কান্তির আত্মাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কান্তির আত্মাও চিৎকার করতে করতে জোকরোর দিকে এগিয়ে আসে, যা দেখে জোকরো ভয় পেয়ে যায় এবং উল্টো দিকে যেতে শুরু করে। এরই মাঝে উমার জ্ঞান ফিরে এসেছিল, বা বলা যায় কান্তি তার ভেতরে চলে এসেছিল, যার ফলে উমা উঠে দাঁড়ায় এবং নিজের মাথা থেকে তার মায়ের ওই ক্লিপটি হাতে নেয়, যেটা এনে সে সরাসরি ঢুকিয়ে দেয় জোকরোর ভেতরে। কান্তি উমাকে দিয়ে এই খুনটা করিয়েছিল, কেননা সে নিজেও জানতো যে জোকরোকে একমাত্র তার নিজের সন্তানই খুন করতে পারবে, অর্থাৎ উমা। জোকরোকে খুন করার পর উমার প্রতিশোধ পূর্ণ হয়, আর এটা করার সাথে সাথেই সে পোকামাকড় বমি করতে থাকে, আর এরপর সেখানেই অজ্ঞান হয়ে যায়। দৃশ্য চলে আসে কয়েকদিন পরে। আমরা দেখতে পাই ওই ঘটনার পর উমা বেশ অস্বাভাবিক হয়ে উঠেছিল। তার মধ্যে কোনো বোধ শক্তি, ভারসাম্য কিছুই কাজ করছিল না। এখানে কার্মিলা আসে তার এই অবস্থা দেখতে। কার্মিলাও এখন ব্রত এবং নিয়াইয়ের সাথে হাত মিলিয়েছিল। ব্রত এবং নিয়াই এবার যায় ওই ঘরে, যে ঘরে ছিল এখন একটা নয় বরং দুটো আয়না। আর এখানে উল্লেখ্য ব্যাপার হলো, নিয়াই ওই লাল জামাটা পরা ছিল, যেটা সে আয়নায় নিজেকে পরা অবস্থায় দেখেছিল, অর্থাৎ সে সেদিন তার ভবিষ্যতই দেখেছিল। এই দুটো আয়নার মধ্য থেকে একটা আয়না ছিল দূষিত, যার ভেতরে ছিল কান্তির আত্মা। ব্রত ওই আয়নার উপর একটা পেরেক লাগিয়ে দেয়, যা দেখে নিয়াই বলে এভাবে তারা মাত্র কিছুদিনের জন্যই কান্তির আত্মাকে এই আয়নার ভেতরে বন্দি রাখতে পারবে। এর মাঝেই তাদের পুরোপুরিভাবে উমার উপর বশ আনতে হবে। সেই সাথে শিখতে হবে মাঙ্কুজিও, অর্থাৎ আত্মাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা, যার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে পারবে কান্তির কুন্তিনালাককে। আর এই উদ্দেশ্যে তারা আদৌ সফল হবে কিনা, বা তারা মাঙ্কিজিওর মাধ্যমে কান্তির আত্মাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা, এই সব কিছু এই মুভির সেকেন্ড পার্টে জানা যাবে, যেটা অলরেডি রিলিজ পেয়েছে। তাই আপনারা যদি এই মুভির সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব দ্রুতই তার এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। সেই সাথে এই মুভিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইভ ব্লগগুলো আপলোড দিয়ে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।